নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বৈষ্ণবের পরম তীর্থস্থান খড়দহের শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে শ্যামসুন্দরের পূজার্চনার পাশাপাশি কলকাতার প্রতিষ্ঠিত প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি হৃদিচাঁদ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের কর্ণধার চন্দন পাত্রের পুত্র বেদস্মিতের শুভ অন্নপ্রাশন ও প্রসাদ ভোগ গ্রহণ। 8ই জুন রবিবার খড়দহের প্রসিদ্ধ ও বৈষ্ণব ভক্তগণের তীর্থস্থান বলে খ্যাত শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের মন্দিরে কলকাতার প্রতিষ্ঠিত প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি হৃদিচাঁদ হেলথ কেয়ারের কর্ণধার চন্দন পাত্রের পুত্র বেদস্মিতের শুভ অন্নপ্রাশন হয়ে গেল। এই উপলক্ষে এদিন চন্দনবাবু ও তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবেরা মিলিত হয়েছিলেন রাধা শ্যামসুন্দর মন্দিরে। মন্দিরে শ্যামসুন্দরজির পূজার্চনা, আরতি ও ভোগ নিবেদনের পর ভক্তদের ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। তার আগে মন্দিরে বেদস্মিতের মাথায় শ্যামসুন্দরের চরণ স্পর্শ করা পুষ্পার্ঘ্য ও উত্তরীয় দিয়ে পূজারী আশীর্বাদ করেন। শুধু তাই নয়, এদিন মন্দিরের সেবায়েত ও নিত্যানন্দ প্রভুর 15তম বংশধর মানস মোহন গোস্বামী চন্দনবাবুর পুত্র বেদস্মিতকে কোলে তুলে নিয়ে আদর করেন এবং আশীর্বাদ করেন। এখন কড়া খবরে দেখুন, এই শ্যামসুন্দরজির মন্দির নিয়ে এবং তার ঐতিহাসিক তাৎপর্য নিয়ে কি বললেন শ্যামসুন্দর মন্দিরের সেবায়েত তথা প্রভু নিত্যানন্দ 15তম বংশধর মানস মোহন গোস্বামী। নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বৈষ্ণবের পরম তীর্থস্থান খড়দহের এই যে মন্দিরে যে বিগ্রহটি দেখছেন, এই বিগ্রহটি এই যে সর্বত্র হরিনাম হচ্ছে, হরিনাম প্রচারের লোক হচ্ছে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্যদেব। তাকে গৌর সুন্দর বলা হয়। সন্ন্যাস নেওয়ার পর তার নাম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। নিত্যানন্দ প্রভু প্রথমে অবধূত ছিলেন। মহাপ্রভুর নির্দেশে সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভুর নির্দেশে তিনি গার্হস্থ্য জীবন শুরু করেন এবং গার্হস্থ্য জীবন শুরু করতে গিয়ে বিবাহের পরে তাঁর 2 স্ত্রী বসুধা মাতা ঠাকুরানী এবং জাহ্নবী মাতা ঠাকুরানীকে নিয়ে খড়দায় আসেন। বর্তমানে যেখানে গাড়ি পার্কিং হচ্ছে ওইটাই হচ্ছে শ্যামসুন্দরের আদি মন্দির এবং পুরন্দর পণ্ডিতের আশ্রম, ওইখানে ওঠেন। এবার নিত্যানন্দ প্রভু আছেন। নিত্যানন্দ প্রভু সেবিত বিগ্রহ অনন্তদেব, মা ত্রিপুরা সুন্দরী, নীলকণ্ঠ মহাদেব এগুলি ওনার কাছে থাকতেন, উনি নিত্য সেবা করতেন। পরবর্তীকালে ওনার সন্তান হলো, ওনার 8টা সন্তান হয়েছে, তার মধ্যে 6টি সন্তান মারা যায়। কোন একজন সত্য তেতা দাপর যুগের যিনি সুবল সখা অর্থাৎ অভিরাম ঠাকুর, যার শ্রীপাঠ হচ্ছে খানাকুল, আরামবাগ খানাকুল, তার দর্শনে 6টি ছেলে মারা যায়। কারণ নিত্যানন্দ প্রভুকে যখন গৃহস্থ করে পাঠাবেন তখন মহাপ্রভুর সঙ্গে চুক্তি হয়েছিল, অতি সত্তর নীলাচল লীলার করিব তিরভাব। মহাপ্রভু বলছেন, যে না দেখিল গোড়া অবতারে সে দেখিবে কোন বীর অবতারে। শ্রীপাদ, তুমি সংসার ধর্ম করো, আমি তোমার সন্তান হয়ে তোমার বিয়ে আসবো। বললো প্রমাণ পাবো কি করে? বললো প্রমাণ দেবে অভিরাম ঠাকুর। তাহলে আর কিছু বলা নেই। উনি বিবাহ করলেন। বিবাহ করার পর বসুধা মায়ের গর্ভ হলো, প্রথম সন্তান অভিরাম ঠাকুর দর্শনে মৃত হলো। এইভাবে 6টি সন্তানের মৃত্যু অভিরাম ঠাকুরের দর্শন। 7ম গর্ভে অভিরাম ঠাকুর এলেন না। 7ম গর্ভে একটি কন্যা সন্তান হলো। দশহরার দিন অর্থাৎ গঙ্গা পুজো, এই গঙ্গা পুজোর দিনে জন্মগ্রহণ করেছিলেন গঙ্গামণি দেবী, তাই তার নাম রাখা হয়েছিল গঙ্গামণি। 8ম গর্ভের সন্তান যিনি হলেন, তিনি হচ্ছেন বীরচন্দ্র প্রভু, মহাপ্রভুর দ্বিতীয়। এই বীরচন্দ্র প্রভু, আমরা মাতৃগর্ভে থাকি 10 মাস 10 দিন, 270 থেকে 280। বীরচন্দ্র প্রভু মাতৃগর্ভে ছিলেন 15 মাস অর্থাৎ 15 মাস। তারপর উনি জন্মগ্রহণ করলেন, অভিরাম ঠাকুর এলেন, দর্শন করলেন। অভিরাম ঠাকুর প্রমাণ পেলেন যে ইনি হচ্ছেন গৌর সুন্দর, আমি আমার হারানো নিধিকে পুনরায় ফিরে পেয়েছি। আজ থেকে খড়দা শ্রীপাঠ নয়, আর থেকে খড়দা হলো শ্রীধাম। কিভাবে এই শ্যামসুন্দর মন্দিরের প্রতিষ্ঠা হলো তার ঐতিহাসিক নিদর্শন তুলে ধরে শ্যামসুন্দর মন্দিরের প্রতিষ্ঠাতা বীরভদ্র গোস্বামী কিভাবে গৌড়ের নবাবের ধর্মান্ধতাকে পরাজিত করে তাকে
তার অলৌকিক শক্তি প্রদর্শন করে বশীভূত করে তার প্রাসাদ থেকে কোষ্ঠী পাথর এনে শ্যামসুন্দর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সেই সম্পর্কে কি বললেন মানসমোহন বাবু, তাই শুনুন এখন। হরিরাম প্রচার করতে বেরিয়েছেন, ওনার সম্প্রদায় নিয়ে মুসলমান সমাজ, তাকে গৌড়ের নবাব অ্যারেস্ট করার পর তাকে যখন হাজতে পাঠানো হলো, অখাদ্য কুখাদ্য খেতে দেওয়া হয়েছে। তিনি তখন বললেন যে আমাকে খাবার দিয়ে কোনো লাভ নেই, নবাবের জামাই কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা ঘষছে, তাকে দিয়ে এই খাবারটা খাইয়ে। সেই খাবারটা খাওয়াতেই নবাবের জামাই কিন্তু ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। তখন নবাবের নির্দেশে তাকে জেলখানা থেকে বার করে নিয়ে এলো রাজসভায়। বললো তুমি তোমার পরিচয় দাও, তুমি কে? বললো আমার কোনো পরিচয় নেই, আমি শুধুমাত্র একজন ব্রাহ্মণ সন্তান আর কৃষ্ণ নামের পেছনে। তখন তাকে দরবেশ বলে সম্বোধন করছে। মুসলমানরা যদি কোনো হিন্দুকে সম্মান জানায় তখন তাকে দরবেশ কথাটা সম্বোধন করে, না হলে কাফের বলে। সেই জায়গায় বলছে দাদা তুমি তোমার সত্য পরিচয় আমার কাছে গোপন করছো। বলছে না, আমি গোপন করছি না। বলছে আমি তোমাকে উপঢৌকন দিতে চাই, মানে পুরস্কৃত করতে চাই। তখন বলছে কি উপঢৌকন দেবো, কি নেবে তুমি বলো? বলো আমি যা চাইবো তাই দেবো। বলছে সম্ভব বলে দেবো। বলছে তোমার সিং দরজায় যে তেলুয়া পাথরটা আছে, এই পাথরটা আমার চাই। নবাব চিন্তায় পড়ে গেল, কোন কালে কোন যুগে কে পাথর তুলেছে, রাজপ্রাসাদের ক্ষতি হয়ে যেতে পারে। বললো তোলার দায়িত্ব আমার, অনুমতি দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, আমি অনুমতি দিলাম। বীরচন্দ্র প্রভু সেই তেলুয়া পাথরকে আহ্বান করলেন। প্রথমে ঢুকতে গিয়ে তেলুয়া পাথরের মধ্যে শ্যামসুন্দরকে দেখেছিলেন, তারপরে আবার আহ্বান করলেন। তেলুয়া পাথর সেই ঝড় দিলে যেমন গাছ নড়ে, তেলুয়া পাথর নিজে নিজেই নড়তে আরম্ভ করে। নবাবের লোক লস্কর দিয়ে বীরচন্দ্র প্রভুকে পাথর তুলে দেওয়া। তিনি গঙ্গায় ফেলে দিয়ে বললেন সিপাটে চলো আমি আসছি, সিপাট খড়দহে চলো আমি আসছি। এইখানে জেটি ঘাট আছে, যেটার নাম শ্যামসুন্দর ঘাট, এই ঘাটে পাথরটা এসে লাগলো, বীরচন্দ্র প্রভু এসে পৌঁছে গেছে। ভক্তরা গঙ্গা স্নান করতে এসে দেখছে এইরকম ভাবে খড়ে জড়ানো একটা পাথর। তিনি গিয়ে তার প্রভুকে বললেন, গুরুদেবকে বললেন যে প্রভু এরকম ভাবে একটা পাথর ধরেছে। তিনি চলে এলেন, লোক লস্কর দিয়ে পাথর তুলিয়ে। বর্তমানে যেটা বলতে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে, এই গাড়ি পার্কিং যেটা হচ্ছে এইখানে পাথরটা নিয়ে আসা হলো শ্যামসুন্দরের আদি মন্দির। ভাস্করকে নিয়ে আসা হলো, শিল্পী তিনি নিয়ে এলেন, নিয়ে এসে মূর্তি তৈরি হলো। প্রথম যে মূর্তি তৈরি হলো ওনার কোনো মতো হলো না, হলো ছড়া। আমি যাকে ধানে দেখেছি তাকে পাচ্ছি। আবার দ্বিতীয় মূর্তি তৈরি হলো, সেটাও হলো না। প্রথমেরটা যত বড় হলো রোগা হলো, দ্বিতীয়টা ছোট হয়ে গেল। আবার ভাস্কর আমি দেখো এইরকম রূপ দেখছি, এই রূপ তৈরি করে তুমি পুনরায় মনোসংযোগ করে সেই মূর্তি তৈরি করে। দ্বিতীয় মূর্তি যে সেই মূর্তি যার সম্পত্তি, যার জায়গা, সেইখানে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি দাঁড়িয়ে আছি। বর্তমানে যে মূর্তি আমরা দেখতে পাচ্ছি সেই মূর্তি হচ্ছে শ্যামসুন্দর। কিন্তু এই তিন ঠাকুর, তিনটি বিগ্রহ বীরচন্দ্র প্রভু মাঘী পূর্ণিমার দিন প্রতিষ্ঠা করেছিলেন। দুই জায়গায় দুই ভক্তকে দিয়ে দিলেন। একটা রুদ্ররাম পণ্ডিত বল্লভজি, বড়টা প্রথম যে হলো নামকরণ হলো, তাকে দিয়ে দিলেন। ছোটটাকে দিয়ে দিলেন খড়দা থেকে পূর্ব দিকে যেতে হয়, খড়দা স্টেশন থেকে গ্রামের মধ্যে আইবনে নন্দদুলাল, ছোট বিগ্রহ। আর যেটা শেষকালে তৈরি হয়েছিল নিজের সেবার জন্য তুলে রাখবেন, পায়রা জল দিয়ে ধুয়ে নেবেন, সেই তৃতীয় বিগ্রহটাকে নিজের কাছে রাখবেন। কিন্তু এই মাঘী পূর্ণিমার দিন শাস্ত্রে কথিত আছে, কোনো ভক্তি যদি পবিত্র মনে নিষ্ঠার সহকারে তিন ঠাকুর দর্শন করে মাঘী পূর্ণিমায়, সারা জীবনের তীর্থ দর্শনের পুণ্যফল ওই একদিনে সে সঞ্চয় করতে পারে। বিশ্বাসে মিলায় বস্তু। বর্তমানে কি কি ভাবে পুজো হয় আপনাদের এখানে? আমাদের দেখুন গ্রীষ্মকালীন একটা আছে, শীতকালীন একটা আছে। গ্রীষ্মকালীন অবস্থায় 4:30-র আগে উঠে পড়েন। 4:30 তার মুখ মার্জন করা হবে, মুখ টুক ধোয়ানো হবে। আমরা যেমন উঠে দাম বাজি, ধোয়ার পর একটু মাখন মিষ্টি টিষ্টি দেওয়া হয়। ধোয়ার পর মঙ্গলারতি হলো। সকালবেলা 7:30 থেকে 8:45-র মধ্যে ওনার স্নান হলো। স্নানের পর সিঙ্গারাধি হলো। সিঙ্গারাধি হওয়ার পর ঠিক 9:30টায় জলপান, ফল, মিষ্টি, লাল ছোলা ভিজানো, আখের গুড় এবং মধু, আখের গুড়ের জল এবং মধু, এটা একদম কম্পালসারি দিতেই হবে প্রতিদিন। লাল ছোলা ভিজানো, আখের গুড়ের জল আর মধু, এটা ওনার একদম কম্পালসারি দিতেই হবে। এই তৎকালীন সময় থেকে হয়ে আসে। প্রত্যেকদিন আপনি যত দামি ফল দিন, যত উৎকৃষ্ট ফল দিন, দই দিন, রাবড়ি দিন, ছানা দিন, মাখন দিন, এই তিনটে জিনিস লাগবেই লাগবে। হয়ে গেল। এবার ভক্তরা আসে, যে যার মতো মনের ইচ্ছে নিয়ে পুজো দিচ্ছে, মালা নিয়ে আসছে, পুজো দিচ্ছে। ঠিক 12:30 থেকে 12:40 হবে, দরজা বন্ধ হয়ে যায়। 13 রকম পদ দিয়ে নিত্য রান্না বান্না হয় ঠাকুরের, বলছে এখনো রান্না। তো দরজা বন্ধ হয়ে যাবে, ভোগ উঠবে। এবার ভোগ হবে।
ভোগ আরতি হবে, ভক্তরা দর্শন করবে, তারপর শয়নে চলে যাবে। ওনাকে তুলে নিয়ে গিয়ে সেখানে খাট আছে শয়ন ঘরে, খাটেতে শয়ন হবেন, এসি চালিয়ে দেওয়া হবে, প্লাস ফ্যান চালিয়ে দেওয়া হবে। ঠিক বিকেলবেলা গ্রীষ্মকালে হলে 5টায় ওঠেন, 5:45 টাকাতে ওঠেন, 5টায় দর্শন পাওয়া যায়। শীতকাল হলে 4:30। আর শীতকালে মঙ্গল আরতি হয় 5টা। রাত্রির বেলা মন্দির বন্ধ হয় শীতকালে 9টায়, গ্রীষ্মকালে মন্দির বন্ধ হয় রাত্রি 7:30। আর আমাদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। মন্দিরে নিত্য পূজা ছাড়াও সারা বছর কিভাবে শ্যামসুন্দরের আরাধনা করা হয় এবং মন্দিরে সামাজিক কার্যকলাপ কি হয়ে থাকে এ সম্পর্কে কি বললেন মানসমোহন বাবু, তাই শুনুন এবার। সুন্দরের মহিমায় যতগুলো উৎসব আছে সবগুলোই খুব মনোগ্রাহী, সবগুলোই খুব মনোগ্রাহী। যেমন ধরুন, আমাকে তাহলে শুরু করতে হবে মাঘী পূর্ণিমায় 3 ঠাকুর দর্শন, আমাদের হাঁ করে দম নিতে হয়, নইলে কাউকে বলতে হয় আমারও একটু 2 শ্বাস নিয়ে নে, এইরকম পরিস্থিতি। একটা গেল। এই মাঘী পূর্ণিমার পরে হচ্ছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা আমাদের দোলের আগে একাদশী থেকে নিয়ম মতো হয়, কিন্তু পূর্ণিমার আগের দিন শাম কাঁধে করে পালকি গাড়ে শামের ঘাটে যায়। শামের ঘাটে গিয়ে সেখানে চাঁচর হবে, দিয়ে আবার চলে আসবেন, শয়ন হবে। এখান থেকে ভোরবেলা 4:30 বেরোবে, 4:30 বেরিয়ে দোল মন্দিরে গিয়ে দোল্লায় বসবেন। এবার সারাদিন চলবে বিকেল 4টে পর্যন্ত আবির ওরা। ভক্তরাও আসে, স্বামীর চরণে আবির দেয়, আমাদের মন্দির থেকেও আবির নিয়ে ভক্তদেরকে ছোড়া হয়, দিয়ে আবার পালকি করে চলে আসে। পালকি করে এসে মন্দিরের এই পরিক্রমা মার্গ যেটা আছে, এইখানে শ্যামসুন্দরকে রাধারানী চন্দ্রকে কোলে করে নিয়ে আবির খেলা হয় নৃত্য করে করে। হয়ে গেল। তারপর শ্যামসুন্দর ভেতরে গেলেন, স্নান হলো, অভিষেক হলো। অভিষেক হওয়ার পর সেদিকে কিন্তু কোনো ভোগ রাগ ব্যাপার হয় না, শুকনো খাবার, সব শুকনো, সুচি এই পর্যন্ত, ফল মিষ্টি। স্নান হলো, অভিষেক হলো, জলপানি হলো, সেই সকাল 9:30টার জলপানি, ঠিক আছে। আর তারপরে ওই ভোগ, এবং সেই ভোগের সঙ্গে থাকবে একটি পাঁকাল ভোগ। একাদশী থেকে আবির খেলেছে, আবির মানে প্রচন্ড গরম, পাঁকাল ভোগ দেওয়া হয়। পাঁকাল ভোগটা কি? পাঁকাল ভোগ হচ্ছে টক দই, পাতি লেবু, এই দিয়ে অন্নকে রান্না করে অন্নকে ঠান্ডা জলে ফেলে দেওয়া হয়, তাইতে এইগুলো দিয়ে মাখা হয়। আর ছোট ছোট পটল ভাজা। তখন, এখন তো সারা বছরই পাওয়া যায়, তখন দোলের সময় পটল পাওয়া যেত প্রথম। ছোট ছোট পটল ভাজা, নতুন উঠছে, আর সেই নতুন আম ওঠে, সেই আমের খটকা ঝোল যেটাকে বলা হয়, মানে একেবারে টক মিষ্টি ছাড়া। এই খেয়ে শাম শুয়ে পড়লেন, পরের দিন ভোরবেলা 4:30টায় উঠবে। এইভাবে চলছে। এবার তারপরে যেটা হচ্ছে, দোলের পর চৈত্র মাসের যে পূর্ণিমা, সেই পূর্ণিমাতে আমাদের কিছু নেই। তারপরের পূর্ণিমা, যেটাকে এখন বর্তমানে লোকে এক কথায় জানতে পারবে বুদ্ধ পূর্ণিমা, এই বুদ্ধ পূর্ণিমার দিনে ফুল দোল হয়। শ্যামসুন্দর এই সিংহাসনে বসে, সিংহাসনটা সামনে চলে যায়, ফুল দিয়ে সাজানো হয়। ভোরবেলা 5:30 থেকে বিকেল 6টা পর্যন্ত ওই সিংহাসনে বসতে হবে, ভক্তরা আসে দর্শন করতে। এখানে মেলা টেলা বসে, তবে আগেকার দিনের মতো মেলা আর নেই। আগেকার দিনে আমরা ছোটবেলায় দেখেছি গরুর গাড়ি করে তালশাঁস আসছে, এখানে বিক্রি হচ্ছে বড় বড় তরমুজ, তখনকার সময় তরমুজ, লিচু, জামরুল, বিশাল মেলা বসে। এরপরে যেটা হচ্ছে, এরপরে একদম আসছে আপনার ঝুলন। ঝুলন একাদশী থেকে শুরু হচ্ছে। ঝুলন মানে এই গোটা মন্দির ঢাকা। প্রত্যেকদিন শ্যামসুন্দর ঝুলনে এই ভেতরটায় বসে, জগমোহনটায়, এই সিংহাসনটা ঢুকে যায়। 5 দিনের ঝুলনে 5 ধরনের সামনে সিঙ্গার হয়, 19 ধরনের সিঙ্গার হয়। রাখি পূর্ণিমার দিন শ্যামসুন্দরের ফুলের বেশ হয়, ফুল দিয়ে সিঙ্গার, এবং বড় বড় কীর্তনীয়ারা আসে, কীর্তন টীর্তন করে। সেলিব্রিটিরাও আসেন উদ্বোধন করতে, তাদেরকেও আমরা ডাকি। ঝুলন মেলা। কদিন বাদেই জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে তো এখানে তিল ধরনের জায়গা থাকে না, রাত্রিবেলা 8:30টায় জন্মাষ্টমী হয়। 15 দিন বাদে রাধাষ্টমী। রাধাষ্টমীতেও সেই কিছুটা লোক কম হয়। তারপরে এসে গেল পুজো। পুজোর পর কোজাগরী লক্ষ্মী পুজো থেকে 3 দিনের জন্য শরদরাস। শরদরাস হয়ে গেল। শরদরাসের পরেই জগদ্ধাত্রী পুজোর আগের দিন হয়, তার আগে অন্নকূট হচ্ছে কালী পুজোর পরের দিন। অন্নকূটও এখানে নয় করে অন্তত 10,000 লোক প্রসাদ পায়। অর্থাৎ সারা বছর যেসব উৎসবগুলো আছে প্রতিটা উৎসব এখানে পালন করা হয়। একদম খুব, মানে কি বলবো, খুব সমারোহে উৎসবগুলো পালিত হয়। এবং এছাড়াও সব থেকে প্রসিদ্ধ উৎসব হচ্ছে ঝুলন, রাস, দোল, মাঘী পূর্ণিমা। এছাড়াও মন্দির যখন আছে সেখানে বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপও হয়। এই মন্দিরে আমরা যেটুকু জানি অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদিগুলো হয়। এছাড়া আর কি না, অন্নপ্রাশন উপনয়ন হয়, আর কিছু না। অন্যান্য মন্দিরে আপনি গেলে বিয়ে হবে, শ্রাদ্ধ হবে, ইয়ে হবে, তার আমাদের এখানে এসব নেই।
অন্নপ্রাশন আর উপনয়ন, এটা তৎকালীন সময়। সেখানে যারা ছেলেদের অন্নপ্রাশনের জন্য আসবে তাদের জন্য কি প্রসাদের ব্যবস্থা থাকে? শামসুন্দরের নিত্য যা প্রসাদ হয় সেই একই প্রসাদই প্রসাদ থাকবে। তাদেরকে বলে দেওয়া হয় নতুন থালাবাটি নিয়ে আসবেন বাচ্চাদের। এমন হয় একটা অন্নপ্রাশনের দিনে হয়তো 100টা বাচ্চাকে প্রসাদ দিতে হবে, আমাদের কোনো উপায় নেই। আমরা তখন অফিস থেকে বলে দিই আপনি বাচ্চার জন্য থালাটা নিয়ে আসবেন, বাচ্চার তো মুখে নিয়ম করে দেওয়া হবে, সেইটুকু দেওয়া হবে, এর বিনিময়ে কোনো আনুকূল্য লাগবে না। যদি আপনার মন থেকে কিছু দেওয়ার ইচ্ছা হয় আমি বাক্সে দিই। অন্নপ্রাশন যেহেতু একটা ক্রাইটেরিয়া আছে, বাচ্চাদের মুখে প্রসাদ ওই দিনে দিতেই হবে, আমরা এখানে কোনো রেস্ট্রিকশন করি না, যে আসবে তাকেই দিই। আর উপনয়নের ক্ষেত্রে? উপনয়নের ক্ষেত্রে আগে থেকে বলতে হয় এখানে উপনয়ন হবে, তবে আমাদের মন্দিরে নান্যমুখ বৃদ্ধির কোনো ব্যাপার নেই, শুধুমাত্র উপনয়ন হবে। আর যাদের পারিবারিক নিয়ম অনুযায়ী নান্যমুখ বৃদ্ধি করতে হয় সেটা বাড়িতে করে আসবে, এখানে উপনয়নটুকুই হবে যেহেতু মন্দির। আপনার নাম পরিচয়? আমার নাম মানস মোহন গোস্বামী। মানস মোহন গোস্বামী, আমি নিত্যানন্দ প্রভুর 15তম। এতক্ষণ তো আমরা আপনাদের শ্যামসুন্দর মন্দিরের প্রতিষ্ঠা, ইতিহাস ও পূজার্চনার কথা শোনালাম। চলুন এখন আমরা চলে যাই আজ যার পুত্রের শুভ অন্নপ্রাশন উপলক্ষে শ্যামসুন্দর মন্দিরে অতিথি অভ্যাগতদের ভিড় ছিল সেই চন্দনবাবুর কাছে। শুনি কেন তিনি পুত্রের অন্নপ্রাশনের জন্য শ্যামসুন্দর মন্দিরকেই বেছে নিলেন। চন্দন, আজকে ছেলের অন্নপ্রাশন, আর ছেলের অন্নপ্রাশন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে খড়দহের শ্রীপাটেতে যে শ্যামসুন্দরজির মন্দির আছে, সেই শ্যামসুন্দরজির মন্দিরে তোমরা এসেছো, কি বলবে? এই মানব ছেলেটা করার জন্য অন্নপ্রাশন এটাই জন্য এসেছি, বাকি তো আমার শ্বশুর তো প্রতিবার করতো, সেটা জন্য মানব করতাম, ছেলে হলো করেছি। এই যে শ্যামসুন্দরজির মন্দিরে এসে অন্নপ্রাশন, এটা কেন মাথায় এলো? এমনি তো অন্নপ্রাশন সব ঘটা করে অন্যভাবে করে। এটা মানব ছিল আমাদের শ্যামসুন্দর মন্দিরে পুজো দেওয়ার ছিল, একবার আমরা করেছি। বিশেষ ছোটোবেলাতে করতো, তো বাড়িতেও ছিল শাস্ত্রে পায়, এটা মানব ছিল, মানবটা পূরণ হলো আমাদের। আর এই মন্দিরে ছেলের অন্নপ্রাশন হচ্ছে অনুষ্ঠান করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবাই এসছে, খুব আনন্দ। কে কে এসছে বাড়ি থেকে? বাড়িতে সবাই আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, অফিস সব স্টাফ সবাই এসছে, বন্ধু বান্ধব সবাই এসছে। খুব ভালো লাগলো, খুব এনজয় হচ্ছে। চন্দনবাবুর পর আমরা চলে যাব তার স্ত্রী মমি পাত্রের কাছে, শুনবো তার মুখ থেকে পুত্রের অন্নপ্রাশন উপলক্ষে শ্যামসুন্দর মন্দিরে আসার কারণ। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই আমরা এই মন্দিরে আসছি, আমার বাবা অনেক বছর ধরেই এখানে ভোগ দিয়ে আসছে, তো ছোট থেকে এসেই মন্দিরের প্রতি একটা আলাদা টান অনুভব করি, যার কারণে আমার ছেলের অন্নপ্রাশনটাও আমি মনে করলাম যে এখানে দেওয়াটাই হয়তো মানে ভালো হবে, বা ঠাকুরের একটা আশীর্বাদ সেটা সবসময় দরকার আছে। শ্যামসুন্দরজির আশীর্বাদে, আজকে শ্যামসুন্দরজির আশীর্বাদেই বলতে পারেন, শ্যামসুন্দরজির টানে বলতে পারেন যে আমরা আবার এখানে এসেছি, পুরনো স্মৃতিগুলো অনেকটাই ফিরে পাচ্ছি আর কি আমার ছেলের জন্য। এরপর আমরা চলে যাব চন্দনবাবুর শ্বশুর অর্থাৎ বেদস্মিতের দাদু বিমল শ্রীমানির কাছে, শুনবো তিনিই বা কি বললেন। এখানে 13 বছর যাবৎ প্রসাদ দিচ্ছি, এখন সেইটা আমার ভালো লেগেছিল এবং সেই জন্য এটাও এবছরও আমি সেইটাই করেছি, এইটাই আর কি। আর এই মন্দিরে যখন সমস্ত আত্মীয় স্বজন বা আপনাদের যে সমস্ত হচ্ছে স্টাফেরা যখন এসেছে, সবাই মিলে আনন্দটা কিভাবে ভাগ করছেন? আনন্দটা এইভাবেই আমরা ভাগ করছি যে সকাল থেকে এসে সারাদিনটা অতিবাহিত করছি, সবাই আনন্দের মধ্যে আছি। মন্দিরের পূজা অর্চনার সঙ্গে সঙ্গে প্রসাদ খাওয়া সবকিছু সবকিছুই আর কি, এই আর কি। বেদস্মিতের দাদুর পর আমরা শুনবো তার দিদার কথা, শুনবো নাতির অন্নপ্রাশনে যোগ দিয়ে তিনিই বা কি বললেন। নাতির অন্নপ্রাশন, আর এই নাতির অন্নপ্রাশন যখন শ্যামসুন্দরজি মন্দিরের মতো একটা মন্দিরেতে হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ পুরনো স্মৃতি মনে পড়ছে। আগে এখানে আমাদের হতো প্রত্যেক বছর, সেই জন্য কোনো অসুবিধা হচ্ছে না, আর এমনি সব আত্মীয় স্বজন সবাই এসে খুব আনন্দে আছে। এমনি আমরা জানি অন্নপ্রাশন মানে খুব ঘটা করে বাড়িতে জাঁক জমক করে হয়, সেখানে একটা মন্দিরে এসে এই অন্নপ্রাশন এটা একটা অন্য ধরনের অনুভূতি, এই অনুভূতিটা কেমন? খুব ভালো, কারণ পুরনো জায়গা তো, ওই জন্যই আরও বেশি ভালো লাগে। যে এই শ্যামসুন্দর মন্দিরে আগেও আপনারা আসতেন, সেই প্রত্যেক বছরই এখানে ঢুকতেন, ওই জন্য আমরা আসতাম, খুব ভালো লাগতো। তখন একটু অন্যরকম ছিল, এখন আবার অন্যরকম হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম তৃপ্তি শ্রী। বেদস্মিতের মাসিমা সৌমি কুণ্ডু চৌধুরী কি বললেন তাই শুনবো এবার। ভালো লাগছে, সবাই এসছে, অনেকদিন পর অনেক আত্মীয়দের সাথে দেখা হচ্ছে। আগে আমার বাবা প্রত্যেক বছরই এখানে দিতেন, তখন সবার সাথে দেখা হতো, কিন্তু এখন তো সবই বন্ধ।
এই বনকর অনুষ্ঠানে আবার সবাই একসাথে আমরা মিলিত হয়েছি। তার আর এক মাসিমা ইনা কুণ্ডু কি বললেন এবার তাই শুনুন। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমাদের এই শ্যামসুন্দরজির মন্দিরের সাথে আমরা অনেকটাই রিলেটেড। প্রত্যেক বছরই মামা সূত্রে, মানে বিমল সীমানি যিনি রয়েছেন তো উনি আমার মামা হন, তো মামা সূত্রেই আমরা প্রত্যেক বছরই এখানে আসতাম এবং ছোটোবেলার স্মৃতিটা একটা আলাদা রকম। এবং বোনপুর মানে শ্যামসুন্দরজির আশীর্বাদে এবং বোনপুর সুবাদে আজকে আবার আমরা এখানে আসতে পেরেছি এবং সেটা একটা মানে একটা আশীর্বাদ নিয়ে নতুন জীবন মানে জীবনে পথ চলা শুরু করছে, সেটা একটা সব থেকে বড় জিনিস। আশীর্বাদ ছাড়া তো কোনো কিছু এখানেই প্রসাদ গ্রহণ করে প্রথম অন্ন গ্রহণ করছে মন্দিরের প্রসাদ দিয়ে। একদম। বেদস্মিতের দিদি অভিপ্সা কুণ্ডু চৌধুরী কি বললেন এখন তাই শুনবো। এখানে ছোট থেকেই আসছি, তো সবাই একসাথে মিলেমিশে থাকা খুব আনন্দ হয়। আর এখন তো যা পরিস্থিতি নয়, বাড়িতে নয় স্কুলেই থাকতে হয়, তো এইখানে এসে যে আনন্দটা পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যায় না। মন্দিরের পাচক ঠাকুর যিনি সারা বছর ধরে শ্যামসুন্দরের ভোগের দায়িত্বে সামলাচ্ছেন এখন শুনবো তার কথা। প্রতিদিন আমাদের 13 রকম আইটেম হয়। সেটা কি কি থাকে তাতে? থাকে অন্ন থাকে, শুক্তো থাকে, গোটা মুগের তরকারি থাকে, একটা শাক চচ্চড়ি থাকে, আলু পোস্ত, ভাত, ধোকা, ছানা। প্রতিদিনই কি একই থাকে? প্রতিদিন এক, আর আবার মাঝে মধ্যে বেরো হয়ে যায়। আর শ্যামসুন্দরজির বিশেষ পছন্দের খাবার কি তৈরি করেন আপনারা? এই তো বিশেষ পছন্দ বলতে মালপোয়া। প্রতিদিনই মালপোয়াটা করেন? প্রতিদিন মালপোয়া। আপনার নাম? আমার নাম আলোক মহাপাত্র। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।